এবারে নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে হারছে, যত দিন যাচ্ছে সেই ছবিটা তত স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তারা যে খেলা শুরুর আগেই, অর্থাৎ নির্বাচনের আগেই কার্যত হার স্বীকার করে নেবে আজকে প্রার্থী তালিকা দেখে, সেই কথা বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। মোটামুটি নয় নয় করে প্রায় 30 বছর হয়ে গেল অ্যাক্টিভ পলিটিক্স, বিশেষ করে বেঙ্গল পলিটিক্স খুব ক্লোজলি মনিটর করছি, দেখছি, বুঝছি, শিখছি। কিন্তু বিশ্বাস করুন, এইরকম প্রার্থী তালিকা একটা শাসক দল যারা চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে, তাদের এরকম প্রার্থী তালিকা এরকম একটা হাস্যকর জায়গায় চলে আসবে, এর আগে আমি কোনোদিন দেখিনি। আমি 2011-র বামফ্রন্টে চলে যাবার সময়কার যে ঘটনা বলি, সেই সময়ে তাদের যে প্রার্থী তালিকা, সেই সমস্ত কিছু মাথায় রেখেই এই কথা বলছি। দেখুন, এবারে নির্বাচনে বিজেপি যে কতখানি সিরিয়াস, কতখানি অ্যাক্টিভলি তারা লড়ছে এবং কিভাবে পরিবর্তন করতে চাইছে, প্রত্যেকটা স্টেপে এক কদম এগিয়ে থেকে তারা প্রমাণ দিচ্ছে। এই প্রথম আমরা দেখলাম যে ভোট ঘোষণা হলো, তার পরের দিনই বিজেপি তার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। হ্যাঁ, পূর্ণাঙ্গ তালিকা হয়নি, কিন্তু যেগুলো তারা ফাইনালাইজ করেছে সেই তালিকা তারা প্রকাশ করে দিল, এবং সেখানে সুপার চমক রয়েছে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী তো লড়ছেনই, তার পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও তিনি প্রার্থী হয়ে গেলেন। বার্তাটা খুব ইজি। তিনি এই 5টা বছর তৃণমূলকে ব্যতিব্যস্ত করে রেখেছেন মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলে খোঁটা দিয়ে। আর সেই জায়গায় পাল্টা শুভেন্দু অধিকারীকে দিতে গিয়ে তৃণমূল কি বার করে এনেছে? লোডশেডিংয়ে জেতা এলওপি। অথচ মুশকিলের ব্যাপার হলো, সেই লোডশেডিং নিয়ে যে মামলা, গত 5 বছরে তৃণমূল কংগ্রেস কোর্টে তুলতে পারল না। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, যদি সত্যিই শুভেন্দু অধিকারী লোডশেডিংয়ে জিতে থাকেন, তিনি যদি অন্যায় করে জিতে থাকেন, এবারে তো মমতা ব্যানার্জি সেখানে গিয়ে বুক ঠুকে বলবেন যে, দেখ শুভেন্দু অধিকারী, আমি আবার এসেছি, এবার তোকে হারাবো। 1956 ভোটে হারিয়েছিল তো ভাই, এবার তোমাকে 19,560 ভোটে হারিয়ে আমি দেখিয়ে দেবো। সেই সাহস মমতা ব্যানার্জি দেখাতে পারলেন না। উল্টে শুভেন্দু অধিকারী আজকে কোথাও গিয়ে যেন একটা মেসেজ দিয়ে দিতে পারলেন যে, নন্দীগ্রামে তো হারিয়েছি, এই নন্দীগ্রাম থেকে সেই যে ল্যাজ গুটিয়ে পালিয়েছো তোমরা, আর এমুখো হওনি, এইবার তোমার ডেরা ভবানীপুরে গিয়ে তোমায় হারাবো। তোমার ভাইপো এসে ফুটানি করেছিল না যে তোর বাড়ির 5 কিলোমিটারের মধ্যে আছি, ডাক তোর বাপকে, দেখ বাপ চলে এসছে তোদের কেন্দ্রে লড়তে। এই যে মেসেজ, এটা কিন্তু পুরোপুরি গেরুয়া শিবিরকে চাঙ্গা করে নিয়েছে। প্রচন্ড পজিটিভ ফিডব্যাক আসছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। সেখানে তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামে কে প্রার্থী হবে, এই নিয়ে প্রবল জল্পনা ছিল। একসময় শোনা গিয়েছিল রাজীব ব্যানার্জি, যিনি এদল সেদল করে ত্রিপুরায় গিয়ে লুকোলুকি চুপোচুপি করে জয়েন করেছিলেন, তাকে সেখানে দাঁড় করানোর কথা বলা হয়েছিল। তিনি নাকি বলেছিলেন, জানেন না এটা রাজীব ব্যানার্জি মুখ খুললে আসলে জানা যাবে যে, তার থেকে বাবা আমাকে বলো পলিটিক্যাল সন্ন্যাস নিয়ে নিতে, নন্দীগ্রামে লড়তে পারবো না। তারপর সেখানে শোনা গেল অভিষেক ব্যানার্জি, তিনি নাকি গিয়ে লড়বেন। ব্যাস, বিশাল ব্যাপার হবে। তো ভয়ে দেখলাম সেই অভিষেক ব্যানার্জির নামও সেখানে নেই। তারপরে এই সেই সবু কত কি সব মুখপাত্রের নাম শোনা গেল, তারা যাবে হেভিওয়েট নেতা, আর শুভেন্দু অধিকারী নাকি হেরে যাবে। শেষে অবস্থা এমন দাঁড়িয়েছে জানেন, আজকে কার্যত শুভেন্দু অধিকারীর হাতে পায়ে ধরতে হয়েছে যে, বাবা প্রার্থী খুঁজে পাচ্ছি না তোমার এগেনস্টে দেওয়ার মতো, তোমার দল থেকে একটা কাউকে ধারটা দাও না। আর সেরকমই একজন কাকে সকালবেলায় জয়েন করালো, আমি তো এর আগে নামও শুনিনি, সে দাঁড়াচ্ছে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। অর্থাৎ নন্দীগ্রাম কার্যত ওয়াকওভার। শুভেন্দু অধিকারী একদিনও প্রচারে না গেলে আস্তে আস্তে জিতে যাবে, নন্দীগ্রামে সেই সিচুয়েশন হয়ে গেল। এই হচ্ছে প্রার্থী তালিকা। বাকি প্রার্থী তালিকাও আপনাদের দেখাচ্ছি। মানে এই তালিকা দেখে আমি যে বলছি হাসতে হাসতে আমার পেটে খিল ধরে গেল। আপনারাই ডিসাইড করে দেখুন আমি কতটা ভুল বলেছি কি ঠিক বলেছি। মোটামুটি আজকে প্রথমেই যে চমকটা হলো, আমি দেখলাম যে 294 আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের হলো না। তারা 3টি আসন জোট বাঁধলো আরেকটি দলের সঙ্গে। ভাবতে পারছেন, একটা রাজ্যের শাসক দল, যারা নাকি বলে তারা একাই 100, তো একাই 100 যদি হয়, সেই 3জনকে তোমাদের দলে নিয়ে এসে তোমাদের টিকিটে দাঁড় করাও না। না, সেই হিম্মত হলো না। তারপর এই প্রার্থী তালিকা যখন ঘোষণা হবে, তার আগে মোটামুটি আধ ঘন্টা ধরে একটা পলিটিক্যাল বক্তিমে শুনলাম দিদিমণির মুখ থেকে। সেখানে কি বললেন, কেন বললেন, তিনি নিজেই বুঝলেন কিনা আমার সন্দেহ থেকে গেছে। বলছে ইলেকশন কমিশন অনৈতিক কাজ করছে, নিয়ম বিরুদ্ধ কাজ করছে। যদি তাই হয়, এখনো তো কোর্টের রাস্তা খোলা আছে। মহামান্য সুপ্রিম কোর্ট অ্যাক্টিভলি মনিটর করছে বাংলার পলিটিক্স। গিয়ে বলুন না সুপ্রিম কোর্টে যেখানে এই আইন বিরুদ্ধ কাজ হচ্ছে। সেটা তো বলতে পারছেন না, তাহলে বোঝা যাচ্ছে কি অবস্থা রয়েছে। বলছেন এখানে যে অফিসারদের সরিয়ে দিচ্ছে, সেই জন্য এরা নাকি বাংলা বিরোধী। আচ্ছা, যদি বাংলা বিরোধী হয়, সরিয়ে দিয়ে কোন অফিসারদের নিয়ে আসছে? বাইরের রাজ্য থেকে তারা অফিসার নিয়ে আসছে না, এই রাজ্যেরই অফিসার নিয়ে আসছে। তারা শুধু একটা কাজই করছে, যাদের নামে চটি চাটা স্ট্যাম্প পড়ে গেছে তাদেরকে সরিয়ে যারা
নিউট্রাল কাজ করতে পারে তাদেরকে নিয়ে আসছে। তো আপনি যদি ৩০০ বছরের জন্য মানুষের কাজ করে দেন, উন্নয়ন করে দেন, কে অফিসার আর কি অফিসার, এত টেনশনের কি আছে? যাই হোক, সেই আধ ঘন্টা বক্তব্য শোনার পর প্রার্থী তালিকা দেখলাম, এবং সেখানেও এই প্রথম কয়েকটা নাম পড়ে দেওয়ার পর বাকিটা তিনি তার ভাইপোর হাতে দিয়ে দিলেন, তিনি বাকিগুলো ঘোষণা করলেন। তো পুরো প্রার্থী তালিকা দেখে সত্যি কথা বলছি, হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। এরা বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে, বিজেপি নাকি বড় ডাকাত ইত্যাদি প্রভৃতি সব শুনে যায়। প্রথম নামটায় মেকলিগঞ্জ কেন্দ্র থেকে কার? পরেশ অধিকারী। চেঞ্জ করার ক্ষমতা হইল না, আর নতুন কোনো প্রার্থী খুঁজিয়া পাওয়া গেল না। কোন পরেশ অধিকারী? যে পরেশ অধিকারীর গায়েও স্ট্যাম্প পড়ে গেছে চোর, চিটিংবাজ, ফেরেববাজের। কেন না, তার মেয়েকে যে ঘুষ দিয়ে, ভুল করে, জোর করে, অনিয়ম করে চাকরি দেওয়া হয়েছে, সেটা কলকাতা হাইকোর্টে প্রমাণিত হয়ে গেছে, সেই জন্য তার মেয়ের চাকরিটা চলে গেছে। সেই পরেশ অধিকারীকে এখানে প্রার্থী তালিকায় রেখে দেওয়া হলো। এবং সব থেকে বড় কথা, এরা বলে না ২৫০-২৬০ আসন নিয়ে জিতবে। দিদিমণির মুখে আজকে শোনা গেল ২২৬-এর বেশি আসন পাবে। ২৫০-২৬০-এর কনফিডেন্স তার নেই, তিনি সেটা বলতে পারলেন না। খুব ভালো কথা। কিন্তু এখন তাদের নিজেদের যেটা বিধায়ক, অন্য দল থেকে ভাঙিয়ে আনা বিধায়ক মিলে বোধহয় ২২২ না ২২৩ জন আছে, সেখান থেকে ১৩০-৩৫ জনের কাছাকাছি টিকিট রিপিট হলো, নিজের কেন্দ্রে সেই বিধায়কের টিকিট পেলেন। বাকিদের সব নতুন মুখ নিয়ে আসতে হলো, নাহলে কেন্দ্র চেঞ্জ করে দিতে হলো। মানে কি অবস্থা বুঝতে পারছেন? 50%-এর উপর বিধায়ক চেঞ্জ, এবং তাদের কেন্দ্র চেঞ্জ। কাউকে কাউকে হয়তো অন্য কেন্দ্রে দেওয়া হয়েছে। কনফিডেন্সের কতখানি অভাব থাকলে এই জায়গাটা হয়। একটা লোককে দায়িত্ব দিয়েছ, ৫ বছর সেখানে সে কাজ করেছে, তারপর তো তার এবার পরীক্ষা হবে, জনগণ পরীক্ষা দেবে যে হ্যাঁ ভাই, এ ঠিক কাজ করেছে, আবার বিধানসভায় পাঠাবো না, সেসব বলতে পারছেন না। যাই হোক, তারপর যে নামগুলো আসছে, শাবলু বর্মন, পার্থ প্রতিম রায়, অভিজিৎ দেব ভৌমিক, হরিহর দাস, এরা এখানে তো সব বিজেপিরই জেতা রয়েছে, নতুন লোক নিয়ে এসছে। সঙ্গীতা রায় বাসুনিয়া, তাকে কন্টিনিউ করা হলো, ওই যিনি কুচবিহার থেকে সাংসদ হলেন, তারপর জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, তার স্ত্রীকে সেখানে করা হয়েছিল, তাকে আবার টিকিট দেওয়া হয়েছে। উদয়ন গুহকেও টিকিট দেওয়া হয়েছে। আর নাটাবাড়ি তুফানগঞ্জ থেকেও নতুন ক্যান্ডিডেট লাগবে, ওখানে বিজেপির রয়েছে শৈলেন বর্মা, শিবশঙ্কর পাল। শিবশঙ্কর পালও আবার মজার ব্যাপার, প্রাক্তন ক্রিকেটার, আজকে সকালেই তৃণমূল জয়েন করিয়ে টিকিট দিল, তুফানগঞ্জেও লোক খুঁজে পাচ্ছে না। কি অবস্থা এদের! এবং সেখানে ওই শিবশঙ্কর পালকে দেখলাম একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়েছে, তিনি সেটা দেখে দেখে গড়গড় গড়গড় করে পড়ছেন, ৩-৪বার আটকেও গেলেন। তো সেই শিবশঙ্কর পালকে সেখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর আসছি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে তো তৃণমূল জিততে পারেনি ২০২১-এ। ওই মাঝখানে যেটা বিজেপির টিকিটে জিতেছিল সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ার থেকে, তাকে তৃণমূল ভাঙিয়ে নিয়েছিল, তো সেই সুমন কাঞ্জিলালকেই টিকিট দিয়েছে। আর উপনির্বাচনে জয়প্রকাশ টোপ্প জিতেছিল, তাকে টিকিট রিপিট করেছে। বাকি রাজীব টিরকে, বীরেন্দ্র বরা আর সুভাষচন্দ্র রায়, তাদেরকে নতুন টিকিট দিতে হচ্ছে। আচ্ছা, এবার জলপাইগুড়ি আসছি। জলপাইগুড়িতে বেশ কয়েকজন বিধায়ক ছিল, মাত্র ২ জনের টিকিট রিপিট করাতে পেরেছে তৃণমূল কংগ্রেস, বাকি সব নতুন মুখ নিয়ে আসতে হচ্ছে। নির্মল চন্দ্র রায় ধূপগুড়ি থেকে বাই ইলেকশনে জিতেছিলেন, লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, হেরে গেছিলেন, সেই নির্মল চন্দ্র রায়কে দেওয়া হয়েছে। আর মাল থেকে বুলুচিক বারাইককে দেওয়া হয়েছে। বাকি রামমোহন রায়, কৃষ্ণা দাস, স্বপ্না বর্মন অ্যাথলিট, রঞ্জনশীল শর্মা, সঞ্জয় কুজুর, এদের সবাইকে নতুন মুখ হিসেবে নিয়ে আসতে হয়েছে। কালিম্পং, কালিম্পংয়ে তো ওই বিজিপিএমকে ছেড়ে দিয়েছে, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংও ছেড়ে দিয়েছে। সব থেকে মজার হচ্ছে, কার্শিয়াং থেকে বিজেপির যিনি বিধায়ক ছিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা, কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস তাকে হাতে পায়ে ধরে নিয়ে গেছিলো, তো সেই বিষ্ণুপ্রসাদ শর্মার টিকিট এবারে জোটেনি। আর বাকি আসনে তো বিজেপি বিধায়ক রয়েছে, সুতরাং সেখানে ওই কংগ্রেস থেকে ভাঙিয়ে আনা শঙ্কর মালাকারকে দিয়েছেন। গৌতম দেব ডাবগ্রাম ফুলবাড়ি থেকে হেরে গেছিলেন, সেই জন্য এখন এসেছেন শঙ্কর ঘোষের বিরুদ্ধে লড়বেন বলে। আর রিনা টোপ্পো এক্কাকে দেওয়া হয়েছে ফাঁসি দেওয়া থেকে। আচ্ছা, এবার উত্তর দিনাজপুর জেলায় একটু অপেক্ষাকৃত ভালো অবস্থা রয়েছে, সেখানে মোটামুটি সকলের টিকিটই রিপিট হয়েছে। চোপড়া থেকে হামিদুল রহমান পেয়েছে, ইসলামপুরে আব্দুল করিম চৌধুরীকে দেওয়া হয়নি, সেখানে কানাইয়ালাল আগরওয়ালকে দিয়েছে। এখানে কিন্তু ইন্টারেস্টিং লড়াই হবে, ত্রিমুখী লড়াই হবে। শোনা যাচ্ছে আব্দুল করিম চৌধুরী খুব সম্ভবত কংগ্রেসে ব্যাক করে যাচ্ছেন, সেখান থেকে টিকিট নিয়ে দাঁড়াবেন। এবং বিজেপিরও কিন্তু এখানে একটা ভোট ব্যাংক আছে, ফলে ত্রিমুখী লড়াই, বিজেপির এখানে কিন্তু ভালো চান্স আছে, দেখবো ইন্টারেস্টিং লড়াই হবে। গোয়ালপোখর, মোহাম্মদ গুলাম রাব্বানি, তিনি টিকিট পেয়েছেন। চাকুলিয়া থেকেও মিনহাজুল আফরিন আজাদ, তিনি পেয়েছেন। করণদিঘি থেকে গৌতম পাল, হেমতাবাদ থেকে সত্যজিৎ বর্মন,
রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী আর ইটা থেকে মোশাররফ হোসেন এরা টিকিট পেয়েছেন। আর নতুন মুখ এসছে নিতাই বৈশ্য, তাকে দেওয়া হয়েছে কালিয়াগঞ্জ থেকে, যেখানে সৌমেন রায় দেখো ভাঙিয়ে নিয়েছিল, আবার তিনি তৃণমূলে ব্যাক করে এসেছেন। দক্ষিণ দিনাজপুর সেখানেও মোটামুটি টিকিট রিপিট হয়েছে যারা বিধায়ক ছিলেন, আর বিজেপি জেতা আসনে নতুন মুখ এসছে, রেখা রয়, তোরাফ হোসেন মণ্ডল আর বিপ্লব মিত্র, তাদের টিকিট রিপিট হচ্ছে। অর্পিতা ঘোষ, চিন্তামণি বিহা এবং গৌতম দাস এদেরকে নিয়ে লড়তে হচ্ছে, কারণ ওগুলো বিজেপি বিধায়ক রয়েছে। মালদা নাকি দারুণ গড়, গতবার 8খানা আসন পেয়েছিল বিজেপি এই তৃণমূল, সেখানেও একটার পর একটা ক্যান্ডিডেট চেঞ্জ হয়েছে। একমাত্র আব্দুর রহিম বক্সি এবং সমর মুখার্জি আর চন্দনা সরকার, এই তিনজনের টিকিট রিপিট করা গেছে। বাকি নিহার রঞ্জন ঘোষের জায়গায় প্রসূন ব্যানার্জি, আইপিএস প্রসূন ব্যানার্জি, তাকে নিয়ে আসতে হয়েছে। তাজবুল হোসেন, তাকে টিকিট দিতে পারেনি, মন্ত্রী ছিলেন একসময় রাজ্যের। মোহাম্মদ মতেবুর রহমান, তাকে দিতে হয়েছে। সাবিত্রী মিত্র, তিনি টিকিট পাননি, তার জায়গায় কবিতা মণ্ডলকে নিয়ে আসতে হয়েছে। লিপিকা বর্মন ঘোষ, আশিস কুন্ডু, এরা তো বিজেপির এখানে রয়েছে। ওদিকে অমল কিস্কর, প্রসেনজিৎ দাস, এগুলো বিজেপির বিধায়ক, ওখানে নতুন মুখ এসছে। আর সাবিনা ইয়াসমিনকে তার নিজস্ব কেন্দ্র থেকে দেওয়া যায়নি, মোথাবাড়ি থেকে তাকে সুজাপুরে সরিয়ে নিয়ে আসতে হচ্ছে। সুতরাং এটাও যে খুব একটা কমফোর্টেবল জায়গায় রয়েছে মালদা, এমন কিন্তু নয়। মুর্শিদাবাদ, সেখানেও একাধিক জায়গায় কিন্তু ক্যান্ডিডেট চেঞ্জ হয়েছে। যেমন ফারাক্কাতে আগে শামশেরগঞ্জের যিনি বিধায়ক ছিলেন সেই আমিরুল ইসলামকে নিয়ে আসা হয়েছে, আর শামশেরগঞ্জে নূর আলমকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই যে শামশেরগঞ্জ, মোথাবাড়ি, এই অঞ্চলে যে দাঙ্গাটা হয়েছিল, যে একতরফা হিন্দুদের উপর মার হয়েছিল, সেটা যে এবারে এগেনস্টে যাবে, এটা এরা বুঝতে পারছে। সেই জন্য এদের টিকিট কিন্তু রিপিট হয়নি, এদেরকে কেন্দ্র চেঞ্জ করতে হচ্ছে, নতুন মুখ নিয়ে আসতে হচ্ছে। এমনকি লালগোলা কেন্দ্র যদি দেখেন, আলী মোহাম্মদ, তার জায়গায় আব্দুল আজিজ এসছেন। আচ্ছা, নবগ্রামে কানাই মণ্ডল, তাকে কিন্তু আর দেওয়া যায়নি, প্রণবচন্দ্র দাসকে টিকিট দিতে হয়েছে। বড়োয়া, জীবনকৃষ্ণ সাহা, একদম রেজিস্টার্ড চোর, সেই রেজিস্টার্ড চোরটাকে আর টিকিট দেয়নি, তার বদলে কংগ্রেস থেকে ভাঙিয়ে নিয়ে এসে প্রতিমা রজককে টিকিট দিতে হয়েছে। ভরতপুরে হুমায়ুন কবির ছিল, হুমায়ুন কবির তো নতুন দল করেছে, মুস্তাফিজুর রহমান সেখানে এসছে, ঠিক আছে। কিন্তু রেজিনগর, সেখানে রবিউল আলম চৌধুরীকে সরিয়ে আতাউর রহমানকে দিতে হয়েছে, আর বেলডাঙ্গাতে রবিউল আলম চৌধুরীকে নিয়ে আসতে হয়েছে। অন্যদিকে যদি ডোমকল দেখেন, ডোমকলে হুমায়ুন কবির মানে ডেবরার বিধায়ক ছিলেন, তাকে ডেবরা কোথায়, ডেবরা পশ্চিম মেদিনীপুর, আর তাকে নিয়ে চলে যাওয়া হলো মুর্শিদাবাদ। আর জলঙ্গিতে বাবর আলী, বাবর, হুমায়ুন, এইসব নিয়েই কারবার চলছে। আচ্ছা, নদিয়াতেও কয়েকজনকে, মাত্র 4-5জনকে রিপিট করা গেছে। করিমপুরে সোহম চক্রবর্তী, মানে পরিযায়ী বিধায়ক, প্রথমে বর্জরায় দাঁড়িয়ে হারলেন, তারপর তাকে চণ্ডীপুরে নিয়ে যাওয়া হলো, চণ্ডীপুরে জিতলেন, সেখানে আবার কী সব লাখ লাখ টাকা কেলেঙ্কারি করেছেন শোনা যাচ্ছে, তাকে এখন নিয়ে চলে আসা হয়েছে সোহম চক্রবর্তীকে করিমপুরে। তেহট্ট থেকে তাপস কুমার শাহ মারা গেছেন, সেখানে নতুন ক্যান্ডিডেট হবেই, দিলীপ পোদ্দার পেয়েছেন। আচ্ছা, পলাশিপাড়া, মানিক ভট্টাচার্য, আরেকজন রেজিস্টার্ড চোর, সেই মানিক ভট্টাচার্যের জায়গায় রুকমানুর রহমানকে নিয়ে আসা হলো চাপড়া থেকে, যেখানে জেবের শেখ এবার টিকিট না পেলে অনেক অঙ্ক এদিক ওদিক করে দিতে হলো, এই চেঞ্জটা করতে হয়েছে। কৃষ্ণনগর উত্তর, মুকুল রায়কে বিজেপি থেকে ভাঙিয়েছিল, সেখানে নতুন লোক নিয়ে আসতে হয়েছে। বাকি মোটামুটি তো সব বিজেপিরই রয়েছে, আর বাকি নিজেরা ওখানে যেগুলো ছিল সেগুলো রিপিট করেছে। আচ্ছা, উত্তর 24 পরগনা, এদের নাকি গড়, সেখানে অনেকেই টিকিট রিপিট হয়েছে, কিন্তু সেখানে নতুন মুখও প্রচুর নিয়ে আসতে হয়েছে। যেমন বাদুরিয়া, আব্দুর রহিম কাজী, একসময় কংগ্রেস করতেন, কংগ্রেসের বিধায়ক ছিলেন, তৃণমূলে এসে পেয়েছিলেন, তাকে সরিয়ে দিয়ে বুহানুল মুকাদ্দিন, তাকে নিয়ে আসতে হয়েছে। আমডাঙ্গা, রফিকুর রহমানকে টিকিট দেওয়া যায়নি, সেই জায়গায় এসছেন কাশেম সিদ্দিকী। আচ্ছা, মাঝখানে বলে রাখি, জ্যোতিপ্রিয় মল্লিক, সেই তার গায়েও সেই চুরি দুর্নীতির দাগ লেগেছে, রেশন কাণ্ড, সেই জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট রিপিট করতে হচ্ছে। নারায়ণ গোস্বামী কিছুদিন আগে কী সব বলছিলেন, সবাই দেখেছেন তার কীর্তিকলাপ, সেই নারায়ণ গোস্বামীকে টিকিট দিতে হয়েছে, চেঞ্জ করা যায়নি। আচ্ছা, নোয়াপাড়া, মঞ্জু বসু, এটা বোঝাই যাচ্ছিল কিছুদিন আগে স্টেজ থেকে যেভাবে খেদালেন মঞ্জু বসুর মতো সিনিয়র একজন মানুষকে, সেখানে তীর্থঙ্কর ভট্টাচার্য, তাকে টিকিট দেওয়া হয়েছে। অন্যদিকে খড়দা, সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে বালিগঞ্জে নিয়ে গেছে, দেবজিৎ পুরোহিতকে টিকিট দিয়েছে। পানিহাটিতে আর নির্মল ঘোষকে টিকিট দেওয়ার চান্স নেয়নি, সেই অভয়াকাণ্ড পিছনে তারা করছে, পিছনে কতখানি ভয় আছে এদের বুঝুন। তীর্থঙ্কর ঘোষ, নতুন মুখ নিয়ে আসতে হয়েছে। বারাসাতে এদের এইসব ঝামেলা ঝঞ্ঝাট দেখে চিরঞ্জিত আর দাঁড়াতে চায়নি, সেখানে সব্যসাচী দত্তকে নিয়ে গিয়ে ফেলা হয়েছে, দেখা যাক তিনি সেখানে কি করেন। আচ্ছা, তারপর দেগঙ্গা, সেখানেও ক্যান্ডিডেট চেঞ্জ, নতুন ক্যান্ডিডেট হয়েছেন আনিসুর রহমান, নামই শুনিনি কোনদিন। হারোয়াতে মোহাম্মদ মুফতি আব্দুল মতিন,
সন্দেশখালী যেখানে এরা বলছিল নাকি সব বিজেপির সাজানো ঘটনা, তো সুকুমার মাহাতোকে রিপিট করলেন না কেন ভাই? যদি সাজানো ঘটনাই হতো সন্দেশখালী বুঝিয়ে দেবে। সেখানে ঝর্ণা সর্দার নতুন মুখ নিয়ে আসতে হয়েছে। বসিরহাট দক্ষিণ সেখানেও চেঞ্জ, বসিরহাট উত্তর চেঞ্জ, হিঙ্গলগঞ্জ চেঞ্জ। এবার দক্ষিণ চব্বিশ পরগনা যেটা নাকি গড়, না দক্ষিণ চব্বিশ পরগনা অনেকেরই টিকিট রিপিট হয়েছে, তবে বহু বিধায়ককেও এরা চেঞ্জ করেছে। যেমন বাসন্তী থেকে শ্যামল মণ্ডলার টিকিট পাননি, সেই জায়গায় নীলিমা বিশাল মিস্ত্রি তাকে নিয়ে আসতে হয়েছে। কুলপি থেকে যোগরঞ্জন হালদারকে টিকিট দেওয়া যায়নি, বর্ণালী ধারা তাকে নিয়ে আসা হয়েছে। রায়দিঘি অলোক জলদাতা, যেখানে একসময় দেবশ্রী রায় জিততেন, গতবার অলোক জলদাতাকে নিয়ে আসা হয়েছিল। সেই রায়দিঘিতেই অমিত শাহজি কিছুদিন আগে পরিবর্তন যাত্রায় মিটিং করে গেলে, সেখানে তাপস মণ্ডল নতুন লোক নিয়ে আসতে হয়েছে। আচ্ছা, ক্যানিং পূর্বে শওকত মোল্লা ছিলেন, শওকত মোল্লাকে পাঠানো হয়েছে ভাঙড়ে, সেখানে মোহাম্মদ বাহারুল ইসলাম এসেছেন। মগরাহাট পশ্চিমে সেখানেও চেঞ্জ করতে হয়েছে, পূর্বতে নমিতা সাহার জায়গায় এসছেন শর্মিষ্ঠা পুরকাইত। ডায়মন্ড হারবার এগুলো সব রয়েছে, জাহাঙ্গীর খানকে ফলতা থেকে টিকিট দেওয়া হয়েছে। তো মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনা আছে। আচ্ছা, যেটা হয়েছে বেহালা পূর্ব পশ্চিম, পার্থ চ্যাটার্জির কেস আছে, সেখানেও চুরি দুর্নীতি, তো সেখানেও একটু চেঞ্জ করা হয়েছে। রত্না চ্যাটার্জিকে পূর্ব থেকে সরিয়ে নিয়ে চলে আসা হয়েছে পশ্চিমে, আর পশ্চিমে পূর্বতে টিকিট দেওয়া হয়েছে সুভাষিস চক্রবর্তীকে। অন্যদিকে মহেশতলা দুলাল দাস ছিলেন, তার ছেলে সুভাষিস দাসকে টিকিট দেওয়া হয়েছে, অর্থাৎ পাশাপাশি দুটো কেন্দ্র, বেহালা পশ্চিম আর মহেশতলা, দুলাল দাসের দুই ছেলে মেয়ে সেখানে লড়বেন। কলকাতাতে বাবুল সুপ্রিয়কে তো আগেই রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে, বালিগঞ্জে শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে। এন্টালিতে সন্দীপন সাহাকে নিয়ে আসা হয়েছে, স্বর্ণকমল সাহার ছেলে। বেলেঘাটা পরেশ পাল, ওই যে বিজেপি কর্মী খুনের দায়ে এখন সিবিআই খোঁজাখুঁজি করছে, তো সেখানে আর পরেশ পালকে রিপিট করার সাহস দেখায়নি, কুণাল ঘোষকে দিয়েছে। অবশেষে কুণাল ঘোষের ভাগ্যে শিখে ছিঁড়ল। জোড়াসাঁকো সেখানে বিবেক গুপ্তকে দিতে পারেনি, আর তার জায়গায় আসতে হয়েছে বিজয় উপাধ্যায়কে। আর মানিকতলাতে মাকে আর টিকিট দেয়নি, সুপ্তি পাণ্ডের জায়গায় এবার শ্রেয়া পান্ডের টিকিট পেয়েছে। আচ্ছা, হাওড়াতেও অনেক গন্ডগোল রয়েছে। বালিতে রানা চ্যাটার্জি ছিলেন, রানা চ্যাটার্জিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে শিবপুরে, সেখানে মনোজ তিওয়ারি ছিলেন তার জায়গায়। আর বালিতে টিকিট দেওয়া হয়েছে কৈলাস মিশ্রকে। উলুবেরিয়া পূর্বে ফুটবলার বিদেশ বোসকে টিকিট দেওয়া হয়েছিল, এবার আর তাকে টিকিট দেওয়া হয়নি, এবার ওই করেছে জিপচাটা একটা আছে ঋতব্রত ব্যানার্জি, তাকে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর উলুবেরিয়া উত্তর, সেখানে নির্মল মাঝিকে সরিয়ে দিয়ে বিমল কুমার দাসকে নিয়ে আসতে হয়েছে। শ্যামপুরেও চেঞ্জ হয়েছে, জগৎবল্লভপুর, ডোমজুর, সব জায়গাতে। ডোমজুর অ্যাকচুয়ালি ওই রাজীব ব্যানার্জি যেখান থেকে জিততেন, কল্যাণ ঘোষ তাকে নাকি সেখানে ঢুকতেই দেয় না, তো সেই কল্যাণ ঘোষকে এবার আউট করে দিয়ে এবার তাপস মাইতিকে টিকিট দেওয়া হয়েছে। হুগলিতে ঢুকছি, হুগলিতে উত্তরপাড়াতে শীর্ষণ্য ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জির ছেলে টিকিট পেয়েছে। ওই শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলেছিলেন না যে কল্যাণ এত বলছে উল্টোপাল্টা, তার কারণ ছেলেকে একটা টিকিট পাইয়ে দেওয়া, এটাই হচ্ছে ব্যাপার। শ্রীরামপুর সেখানে গেছে তন্ময় ঘোষ, এই আমাদের সোনারপুর উত্তরে থাকে, আমার পাশের বিধানসভায় থাকে, সেইখান থেকে তুলে নিয়ে গিয়ে শ্রীরামপুরে তাকে টিকিট দেওয়া হয়েছে। আচ্ছা, চুঁচুড়াতে অসিত মজুমদার আর টিকিট পাননি। অনেক বুড়ো বয়সে উল্টোপাল্টা বকছিলেন, মানে বোঝাই যাচ্ছিল এবার দাঁড় করিয়ে হারাবে, তো সেই দেবাংশু ভট্টাচার্য একেও আবার পরিযায়ী পাখি বানিয়ে দিয়েছে। কোথায় তমলুক, কোথায় ওর বাড়ি হাওড়াতে, আর টিকিট দিয়েছে চুঁচুড়াতে। যাই হোক, এই টিকিটটাও আবার গেল মনে হচ্ছে, লাভের লাভ কিছু হবে না। বলাগড়েও চেঞ্জ করেছে, মনোরঞ্জন ব্যাপারীকে আর রিস্ক নেয়নি, রঞ্জন ধারাকে নিয়ে এসছে। সপ্তগ্রামে সমীর চক্রবর্তীকে নিয়ে এসছে, তপন দাশগুপ্তার টিকিট পায়নি। আর ওই বিদেশ বোসকে এখানে নিয়ে চলে এসছে সপ্তগ্রামে, না পান্ডুয়াতে সমীর চক্রবর্তী আছে, বিদেশ বোস এসছে সপ্তগ্রামে। আর বাকি তো এইদিকে পুরসুর, আরামবাগ, গোঘাট, খানাকুল এগুলো সবই বিজেপির আছে, সেখানে তো নতুন লোক দিতেই হবে। ইন্টারেস্টিং জায়গা ছিল পূর্ব মেদিনীপুর, এইদিকে খুব চোখ ছিল যে কাকে কি প্রার্থী করা হতে পারে। তমলুকে সৌমেন মহাপাত্রকে টিকিট দেয়নি, পাঁশকুড়া পূর্বে বিপ্লব রায়চৌধুরীকে টিকিট দেয়নি, পাঁশকুড়া পশ্চিম ফিরোজা বিবিকে টিকিট দেয়নি। মুশকিলের ব্যাপারটা দেখুন, এরা বলে না আমার নাম তোমার নাম ভুলতে পারি, নিজের নাম ভুলবো না, নন্দীগ্রাম। তো নন্দীগ্রামে তো একদিনও যাননি দিদিমণি, ওই ভোটে জিততে গিয়েছিলেন, তারপর হেরে বাড়ি চলে এসেছেন। তো সেই নন্দীগ্রামের শহীদের মা ছিলেন, মা হচ্ছেন এই ফিরোজা বিবি, তো তাকে টিকিট দেওয়া গেল না। বুঝতে পারছেন নন্দীগ্রামের গুরুত্ব তৃণমূল কংগ্রেসের কাছে কতখানি, তার জায়গায় নতুন লোক নিয়ে আসতে হয়েছে। ময়নাতে ওই কিছুদিন আগে বিজেপি থেকে ধার করে নিয়ে গেছে চন্দন মণ্ডল, তাকে টিকিট দিতে হয়েছে। নন্দীগ্রামে যেটা বলছিলাম পবিত্র কর, একজন বিজেপি নেতাকে ধরে নিয়ে গিয়ে আজকে সকালে টিকিট দিতে হয়েছে। চণ্ডীপুরে উত্তম বারিককে নিয়ে আসতে হয়েছে, তাকে আর পটাশপুরে রাখতে পারেনি। পটাশপুরে নতুন লোক এসছে পীযূষ কান্তি পান্ডা, আর বাকি সবই তো মোটামুটি বিজেপি জিতেছে, সুতরাং সেই জায়গা থেকে নতুন মুখ নিয়ে এসছে। রামনগর আর এগরাতে টিকিট রিপিট করেছে অখিল গুরি আর তরুণ মাইতি।
আচ্ছা, পশ্চিম মেদিনীপুর, সেখানেও তাদের নাকি সব আসনই জেতা। গতবার শুধুমাত্র খড়গপুর সদর আর ঘাটাল এই দুটো আসন পেয়েছিল বিজেপি, মানে 13টা আসনই এদের বিধায়ক রয়েছে। কিন্তু সেখানেও বিস্তর চেঞ্জ রয়েছে। মানস ভূঁইয়া, অজিত মাইতি, দীনেন রায়, এদিকে উত্তরা সিং, শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা আর সুজয় হাজরা, এই বাদ দিয়ে বাকি কারোরই টিকিট রিপিট হয়নি, সব নতুন মুখ আনতে হয়েছে। ঝাড়গ্রামটা খুব ইন্টারেস্টিং হয়েছে। এখানে একমাত্র দুলাল মুর্মুর টিকিট রিপিট হয়েছে। বীরভা হাঁসদা টিকিট পেয়েছে বটে, বাট বীরভা হাঁসদার কেন্দ্রটা চেঞ্জ করে দিতে হয়েছে, তাকে ঝাড়গ্রাম থেকে বিনপুরে নিয়ে আসতে হয়েছে, কেননা ঝাড়গ্রামে দাঁড়ালে দাঁড় করিয়ে হাঁটতে হতো, সেরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। পুরুলিয়াতে তো এমনি অবস্থা টলমলো, সেই জন্য যারা বিধায়ক ছিল তাদের টিকিট রিপিট করেছে, বাকি জায়গায় নতুন মুখ নিয়ে এসছে। বাঁকুড়াতেও দেখুন মাত্র 3টে মুখ রিপিট করতে পেরেছে ফাল্গুনী সিংহবাবু, যে বাই ইলেকশনে জিতেছিল, আর ওই বিজেপি ভাঙিয়ে যে দুজনকে নিয়েছিল, তন্ময় ঘোষ আর হরকলি প্রতিহার, এই তিনজনকেই শুধুমাত্র টিকিট দেওয়া গেছে। বাকি সব জায়গাতেই নতুন মুখ নিয়ে আসতে হয়েছে। জ্যোৎস্না মান্ডি, মৃত্যুঞ্জয় মুর্মু, এরা যে ছিল, এদের কাউকেই কিন্তু আর টিকিট দিতে পারেনি। পূর্ব বর্ধমান গতবার 16-0 হয়েছিল, সেখানেও দেখুন কতগুলো চেঞ্জ। রায়নাতে শম্পা ধারার জায়গায় মন্দিরা দলুই। জামালপুরে অলোক কুমার মাঝি ছিল, ওই আমার যেটা গ্রামের জায়গা আর কি, আগে যেখানে ভোট দিতাম, সেখানে অলোক কুমার মাঝির জায়গায় ভূতনাথ মল্লিককে নিয়ে আসা হয়েছে। এই অলোক কুমার মাঝিকে নিয়ে চলে গেছে গলসিতে। মানে কেন্দ্র কিভাবে চেঞ্জ করতে হচ্ছে। মেমারি, মধুসূদন ভট্টাচার্যকে টিকিট দেয়নি রাসবিহারী হালদার, আমার এক খুব প্রিয় বন্ধু সেখানে দাঁড়াতে পারে এরকম শুনছি, তো সেই ভয়ে কি ক্যান্ডিডেট চেঞ্জ হয়ে গেল? দেখা যাক। মেমারি আমার পার্সোনাল খুব ইন্টারেস্টেড জায়গায় আছে। আচ্ছা, বাকি অনেক জায়গাতেও চেঞ্জ হয়েছে। পশ্চিম বর্ধমান, সেখানেও বেশ কিছু চেঞ্জেস এসছে। যেমন রানীগঞ্জে তাপস ব্যানার্জিকে টিকিট দেয়নি, সেখানে কালোবরণ মণ্ডলকে নিয়ে এসছে, তাপস ব্যানার্জিকে পাঠিয়ে দিয়েছে আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পালের এগেনস্টে লড়তে, মানে যা ভাই তুই হার, ওখানে তো যেতে হবে না। ওদিকে মলয় ঘটক, যাকে নিয়ে কিছুদিন আগে কন্ট্রোভার্সি হয়েছিল, তাকে দলে রাখতে তাকে তো টিকিট দিয়েছি আসানসোল উত্তরে। তার পাশাপাশি কুলটি, যেখানে লড়ার বোধহয় লোক পাচ্ছিল না, তার ভাই অভিজিৎ ঘটক সেখান থেকে তাকে টিকিট দিয়েছে। বীরভূমে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাসান থেকে অশোক কুমার চট্টোপাধ্যায়, যেটা অনুব্রত মণ্ডলের একদম খাস লোক বলা হয়, সেই অশোক কুমার চট্টোপাধ্যায়কে টিকিট না দিয়ে সেখান থেকে কাজল শেখ লড়ছে। অন্যদিকে সিউড়ি থেকে বিকাশ রায়চৌধুরী আর টিকিট পায়নি, তার জায়গায় উজ্জ্বল চ্যাটার্জি টিকিট পেয়েছে। মানে মোটামুটি অনুব্রতের লোকজনকে রেখে দিয়ে কাজল শেখকে একটু পাওয়ার দেওয়া হলো, এই ব্যালেন্সিংয়ে বীরভূমটা খেলেছে। তো এই গেল ওভারঅল এদের প্রার্থী তালিকা। তার মানে বুঝতে পারছেন যে আলটিমেটলি জায়গাটা কোথায় দাঁড়িয়ে আছে। খুব একটা কিন্তু লড়ার জায়গায় এরা নেই, এবং সেই জন্যই এই ধরনের প্রার্থী তালিকা, যেখানে প্রায় যারা বিধায়ক ছিল 87 জন না 85 জনকে টিকিট দিতে পারলো না। ভবানীপুরে মমতা ব্যানার্জি দাঁড়ালেন বটে, কিন্তু নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ফাইট দেওয়ার মতোই কাউকে খুঁজে পেলেন না, সব হাতড়ে অন্য দল থেকে লোক নিয়ে এসে প্রার্থী করতে হচ্ছে। তো এই যদি প্রার্থী তালিকা হয়, সত্যিই কি মনে হচ্ছে যে 2026-এ যারা চতুর্থবার ক্ষমতায় আসবে, 250-260 আসন নিয়ে যারা ক্ষমতায় আসবে, তো তারা এইরকম একটা প্রার্থী তালিকা করবে? এবং সব থেকে বড় কথা, যেটা মুখ্যমন্ত্রী বলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে 294 আসনেই আমি প্রার্থী, তাহলে এত সব এই দল ওই দল সেই দল থেকে নিয়ে আসতে হচ্ছে কেন? আর সব থেকে ইন্টারেস্টিং যেটা লাগছে, আমরা শুনছিলাম বিভিন্ন সব মুখপাত্রদের টিকিট দেওয়া হবে, তারপর বিভিন্ন সঙ্গীত শিল্পী, অভিনেতা, তাদেরকে নাকি সব ধরে এনে টিকিট দেওয়া হবে। শেষ পর্যন্ত কেউ তো টিকিট নিলেন না। মানে সবাই বুঝতে পারছে এবার এই দলটার হয়ে দাঁড়ালে নিশ্চিত হার তো রয়েছেই, তার পাশাপাশি গায়ে দুর্নীতিবাজের স্ট্যাম্প পড়ে যাবে, সেই জন্য কি কেউ দাঁড়াতে পারছে না। এই জন্য এরকম একটা অগোছালো প্রার্থী তালিকা করে নির্বাচন শুরুর আগেই কার্যত হার স্বীকার করে নেওয়ার একটা পরিস্থিতি, নাকি আমরা বেশি ভাবছি এই যে তালিকা হয়েছে এরাই 250-260 আসন জিতিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও মুখ্যমন্ত্রী করবেন? কি মনে হচ্ছে আপনাদের এই তালিকা দেখে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।